তোমার বড় বাবা তোমাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাবে মেম্বার বানিয়ে দেবে। নিজেকে শুধরে নাও, লাইফলেস হয়ে থেকো না। ইরফান চেয়ারে ঠেসে বসে থাকে। বড় মায়ের কড়া কথা সে হজম করে নেয়, কখনো বেয়াদবি করে না বড় মায়ের সাথে। ঘরের বাইরে থেকে উকি দিচ্ছিল ইনশিয়া আর ইনায়া। আলো আর ঋতু বেরিয়ে যায়। ইনশিয়া আর ইনায়া দরজার কাছে দাঁড়িয়ে ইরফানের ফুকের দিকে তাকিয়ে থাকে। ইরফান দুবনে দেখে মুখে চবর্গের শব্দ করে বলে, তোরাও জ্ঞান দিবি, আয় দিয়ে যা। ইনশিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে বলতে থাকে, তুই নাক ফাটিয়ে আসছিস কেন দুদিন পর পর? এমনিতেই তো তুই কালো মানিক, তারপর চেহারার এই দশা হলে কেউ দেবে তোকে মেয়ে? ইনায়া বোনের কথায় হাসি চেপে রাখে। আর যাই হোক, মেজো দাঁদানিকে সামনে হাসা যাবে না। ইরফান ইনশিয়াকে বলে, আমি কালো, তুই কি? তোর গায়ের রং খুব ভালো। আর বাই দ্য ওয়ে, তুই তোকারি করছিস কেন? তোর থেকে আমি 1.5 বছরের বড়। ইনশিয়ার মুখ বেঁকে ভেঙচি কেটে বলে, তোর থেকে বেশি ম্যাচুরিটি আছে আমার মধ্যে। আর তুই, এই তোর জামা নেই, এত ব্র্যান্ড দেখে কিনিস সবসময়, এমন থাকিস কেন? তোর দানবের মতো বডি দেখতে ইচ্ছুক নই বাড়ি। আয়ারা প্লিজ, শরীর ঢেকে ডাইনিংয়ে যাস। আর এই বড়ি দিয়ে কি করবি? মেয়েরা বডি থেকে পটে না রে আজকাল। সেন্স অফ হিউমার দেখে ওটা তোর নেই। মাথা ভর্তি টকবক করছে শুধু মেজাজ। ইনা এইবার হেসে ফেলে। চল যা, গেট লস্ট। ইরফান ধমকে উঠে ইনশিয়ার গায়ে না মেখে চলে যায়। ইরফান ইয়ানা দিকে অগ্নিদৃষ্টি দিকে ইয়ানা ফাটা বেলুনের মধ্যে চুপসে যায়। ইরফান ধমক দিয়ে বলে, এদিকে আয়। কেন দাদান? তোকে একটা চর মারবো, হাত নিষ্পিস করছে। বরফ ঠান্ডা গলায় বলে ইরফান। ইয়ানা আতকে উঠে 2 গাল চেপে ধরে একটা ঢোক গেলে ছুটে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। বোনের বোকা বোকা আচরণে ইরফান কিছুক্ষণ হেসে নেয়। পুনরায় তার চোখ মুখ কঠিন হয়ে যায়। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওই প্রীতমের একটা ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ের নামে নালিশ? খানিকটা অবাক হয়ে ইহান প্রশ্নটি করে প্রেরণাকে। ভিতরে মিটিং রুম থেকে দলের ছেলেরা এসে দাঁড়ায়। তারাও রীতিমতো অবাক। প্রেরণা জবাব দেয়, জি। ইহান নড়ে চড়ে বসে। মেয়েটির কথা বলার ধরন কাট কাট, অথচ কণ্ঠ সুমিষ্ট ভীষণ। প্রেরণা বলতে থাকে, আপনার ভাই ইরফান মির্জা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে এবং বিষয়টা এই প্রথম ঘটেছে তেমন নয়, এর আগে অনেকবার হয়েছে। ইহান চুপ করে শুনছিল প্রেরণার কথা। প্রেরণা থেমে যেতে ইহান বলে ওঠে, আপনার ভাই? সে কোথায়? আমার ভাই প্রীতম। আপনার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তাকে আনিনি, বিষয়টা আপনার নজরে দিয়ে গেলাম, ভাইকে বোঝাবেন। যদি আমার ভাইয়ের পাল্টা আঘাত করেছে, কিন্তু সেটা আত্মরক্ষার জন্য। আমি আমার ভাইয়ের আইনের হাতে তুলে নেওয়াকে সমর্থন করছি না। আপনি আপনার ভাইকে সামলে রাখুন। এবার থানা পুলিশ করিনি, কারণ থানা পুলিশ করে আদৌ কোনো লাভ হবে বলে আমি মনে করছি না। কিন্তু পরের বার এমন হলে বিষয়টা হয়তো আপনার ভাইয়ের জন্য ভালো হবে না। কথাগুলো খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে শেষ করে প্রেরণা। ইহান বিস্ময়ে বাক হারিয়ে স্থির দৃষ্টিতে তার সামনে বসা থাকা ছোটোখাটো দেখতে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। দলের ছেলেগুলো জল ঝুলে যায় হায় হয়ে। সবাই একবার ইহান এবং প্রেরণার দিকে তাকায়। প্রেরণা দম নিয়ে পুনরায় বলে, আসছি, আসসালামু আলাইকুম। ইহান কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে সালাম গ্রহণ করে। প্রেরণা তার অফিসের দরজার বাইরে পা রাখতে দলের সাধারণ সম্পাদক আপন বলে ওঠে, ভাই, এ তো ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেল। সিরিয়াসলি এটা হুমকি ছিল? ইহান দৃষ্টি টেবিলের ওপর রাখা মনিটরে নিবদ্ধ। প্রেরণা স্কুটার স্টার্ট করে চলে যেতে সে নাহিদকে বলে ওঠে, ভদ্রমহিলার হাজবেন্ড কী করে, ডিটেলস দে। নাহিদ ঘাড় চুলকে বলে, হাজবেন্ড? ভাই, যতদূর জানি উনি বিধবা। ইহান নাহিদের মুখের দিকে তাকায়, অস্ফুট বলে ওঠে, বিধবা? দলের সাধারণ সম্পাদক মাহিন বলে ওঠে, চিনি আমি ওনাকে, ওনার রেস্তোরাঁ আসা যাওয়া লেগে থাকে আমার। খুব জেদি আর একরোখা ভদ্রমহিলা। মেয়ের লোকে এত জেদ থাকতে হয় না। ইহান তাজওয়ার মাহিমের দিকে
তাকিয়ে বলে, এটা ভুল কথা। তেজ জেদ শুধু মেয়েদের নয়, কারোই থাকা উচিত নয়। যদি সেটা খারাপ হয় আর যদি ভালো হয় তবে থাকতে হয়। মেয়েদেরও তেজ জেদ দুটি থাকতে হয়। ঋতু, তুমি কিচেনে যাও, বাড়ির রান্না তদারকি করো। আমি ওদিকটা দেখছি। খাসিগুলো লিস্ট অনুযায়ী এতিমখানাগুলোতে পাঠিয়ে দেই। আলো ঋতুকে তাড়া দেয়। ঋতু অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল। বড় জয়ের কথায় হুঁশ ফিরে জবাব দেয়, কি বললেন ভাবি? আলো মেজো জায়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস এত? ছোট ছেলেটা এমন হলো কেন? ও কি শুধরাবে না? এত রাগ মেজাজ হলে চলে? আমার ইহান তো এমন নয়। আলো হাসে, তারপর বলে, এমন বলো না। ছেলেটা বদরাগী হলেও লক্ষ্মী আমার। তুমি তো ওর বাপ চাচাদের মতোই সবসময় ওকে লাই দাও। আলো হেসে বলে, চলো তাহলে এক কাজ করি, ইহানকে রেখে ওকে বিয়ে করিয়ে দিই। বউ আসলে সে শোধরাতে পারে। ঋতু মুখ অন্ধকার করে বলে, আমার মতে কোনো ঋতুকে পাও কি না দেখো, গরিব ঘরে, তার জীবনটা তেজপাতা বানিয়ে দিবে তোমার ওই গুণধর লক্ষ্মী ছেলে। এভাবে বলছো কেন? ইরফান একজন চমৎকার হাজব্যান্ড হবে দেখো, ওর বাপ চাচাদের মতো। আগে ইহানের বিয়েটা দিই, তারপর ওর জন্য মেয়ে দেখা শুরু করব। ঋতু বিড়বিড় করে বলে, দেখা যাক কি হয়। টেনশন করো না ঋতু, শুধু একটু মেজাজি ছেলেটা, এর বেশি বাড়াবাড়ি কিছুই হবে না। স্বাদে আহ্লাদে শহরে অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্তোরাঁ। শহরের মাঝামাঝি অবস্থানে উপস্থিত এই রেস্তোরাঁটি অন্যান্য রেস্তোরাঁগুলোর তুলনায় ব্যাপক জনপ্রিয়। এছাড়া শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি হয় এখানে কাস্টমারের ভিড় জমায় বেশি। স্বাদে আহ্লাদে আশেপাশে রয়েছে দায়রা আদালত, ডিসি অফিস এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মজীবীরা তাদের ব্যস্ত জীবনে দুপুরের খাবারের জন্য এই রেস্তোরাঁকে চোখ বুজে ভরসা করে। স্বাদে আহ্লাদের থেকেই জেলার বয়েজ স্কুল, গার্লস স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের টিফিন অর্ডার দিয়ে থাকে। এই সেবা প্রতিষ্ঠানে মোট 13 জন শেফ এবং 28 জন কর্মচারী কাজ করে। 4 বছর আগে প্রেরণা হাসান নামে ভদ্রমহিলা নিজস্ব অর্থায়নে রেস্তোরাঁর দালানটি ভাড়া নেয়। সেই থেকে বেশ রমরমা চলছে এই রেস্তোরাঁয়। প্রতিদিন দুপুরে মিল এবং বিকাল এবং সন্ধ্যায় নাস্তা তৈরি করে স্বাদে আহ্লাদে। আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী কর্মজীবী মানুষ এখানে ছুটে আসে। আজ বারে রবিবার, আজ ব্যস্ততা একটু বেশি থাকবে। প্রেরণা স্বাদে আহ্লাদের সামনে স্কুটার দাঁড় করিয়ে এস্তপায়ে ছুটে যায় ভিতরে। বেলা 11টা বেজে গেছে। 12টা থেকে মিল টাইম শুরু হয়। 1 ঘন্টা সে সর্বোচ্চ 1 পদে ট্রানজ্যাকশন দিতে পারবে। হন্তদন্ত বিশালাকার চিকেনে ঢুকে তার ক্যাবিনেট খুলে চিকেন অ্যাপ্রন গায়ে চাপিয়ে নেটক্যাপ পরে নেয় প্রেরণা। হাতে গ্লাভস পরতে পরতে তার সহকারী শেফ আফরাকে বলে, সরিষে রেডি? ইয়েস ম্যাম। 250 গ্রাম। প্রেরণা বিরক্ত হয়, চবর্গীয় শব্দ করে বলে, হোয়াটস ইজ দিস? আফরা, তোমাকে বারবার বলেছি 500 গ্রামের কথা। আচ্ছা, এখন অবধি উপকরণের পরিমাণ সম্পর্কে কোনো ধারণা নিতে পারলে না? এভাবে চলে? যাও, আরও 250 গ্রাম রেডি করে ফেলো। আর 2 ভাগ করে 1 ভাগ মাছ এটাতে ম্যারিনেট করো। আর সাব্বিরকে ডাকো, আজ ফিশ মার্কেট থেকে যে মাছগুলো পাঠালাম রেস্তোরাঁ তার লিস্ট নিয়ে আমার কাছে আসতে বলো। অর্ডারি রিপোর্টগুলো ও চাই। আফরা মাথা নেড়ে চলে যায়। প্রেরণা ঘুরে ঘুরে সব চেক করে চিকেনে পাতিলের কাছে যেতে ঘাড় ঘুরিয়ে একজন শেফকে বলে, চিকেন কে করেছে? শেফ সারা ঘাড় চুলকে বলে ওঠে, আমি ম্যাম। হলুদের গুঁড়াটা ঠিকঠাক দিতে পারোনি, তরকারি রং আসেনি। সারা লজ্জিত ভঙ্গিতে হাসে। এমন সময় সাব্বির এসে কিচেনের দরজা দাঁড়িয়ে বলে, ম্যাম আসবো? আসো। বলো, বিল কত হয়েছে? ম্যাম, 4500। ওকে, লিস্টটা ক্যাশ কাউন্টারে রাখো, আমি দেখব। স্কুলের টিফিনে পাঠিয়েছ? ইয়েস ম্যাম, তবে আজ একটু প্রবলেম হয়েছিল। কি? গার্লস স্কুল থেকে সিঙ্গারা অর্ডার ছিল আর বয়েজ স্কুল থেকে প্যাটিসের ওলটপালট করে পাঠিয়ে দিয়েছিলাম, পরে অবশ্য ম্যানেজ করেছি।
প্রেরণা বিরক্ত ভঙ্গিতে বলে, তোমাদের দিয়ে যদি একটা কাজও ঠিকঠাক হয়, আমি যেদিকে যাব না সেদিকে গোলমাল বাঁধবে। আচ্ছা যাও, আমি আসছি। সাব্বির চলে যায়। প্রেরণা ঘড়িতে সময় দেখে, বেলা 11:30 বেজে গেছে। শুদ্ধ স্কুল ছুটি সময় হয়ে গিয়েছে। সে তড়িঘড়ি করে হাত থেকে গ্লাভস খুলে ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে প্রীতমকে ফোন লাগায়। ওপাশ থেকে প্রীতম ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ আপু বলো, সব ঠিকঠাক? আচ্ছা তুই কি করছিস? লোগো তৈরি করছিলাম, হাতে কিছু কাজ আছে। কেন আপু? শোন, শুদ্ধর ক্লাস টিচার টেক্সট পাঠিয়েছে, আজ বাস নিতে আসবে না, একটু প্রবলেম হয়েছে, তুই গিয়ে একটু নিয়ে আয় না। ঠিক আছে আপু, টেনশন করো না, এক্ষুনি যাচ্ছি আমি। কল কেটে প্রীতম কম্পিউটারের সামনে থেকে উঠে দাঁড়ায়। পেশা আপাতত সে একজন ফিনান্সিয়ার, খুবই পরিশ্রমী এবং মেধাবী। সাদা রঙের টি শার্টের ওপর একটু ব্লু শার্ট চাপিয়ে চশমাটা পরিষ্কার করে চোখে লাগিয়ে ওয়ালেট নিয়ে সে লিভিং রুমে যায়। লিভিং রুমে ডিভানে বসে মিস জেনি পুনমিকে নোবেল পড়ে শোনাচ্ছে। প্রীতমকে দেখে মিস জেনি বলে ওঠে, কোথায় বেরোচ্ছ? হ্যাঁ, শুদ্ধকে আনতে যাচ্ছি। আজ বাস আসবে না, দরজাটা লক করে দিন মিস জেনি। প্রীতম বেরিয়ে যেতে মিস জেনি এসে প্রণতির কাছে বসে, তারপর বলে, তোমার ভাইয়া প্রীতম বেশ সুদর্শন, প্রণতি ওর এখন বিয়ে করা উচিত। প্রণতি হেসে বলে, ঠিক বলেছেন মিস জেনি, বড় আপু সেদিন বলছিল আমাকে। তুমি কেমন মেয়েকে চাও ভাইয়ের বউ হিসাবে প্রণমি? প্রণমি কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যে আমার ভাইকে আমার মতো ভালোবাসবে আনকন্ডিশনালি, আর কোনো গুণ চাই না আমার ভাবির জন্য। মিস জেনি প্রণমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলো, তুমিও এমন কাউকে পাবে যে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে। প্রণমি মিলিয়ে নিও। প্রণমি ফর্সা গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায়। সে বলে উঠে, যা, এমন কথা বলবেন না মিস জেনি। আরে আরে বোকা মেয়ে, রাগ করছো কেন? আচ্ছা তোমার বয়স কত? 18। তোমার বিয়ের বয়স হয়েছে প্রণমি। বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আমার মতো অন্ধকে কে বিয়ে করবে? অবশ্যই কেউ করবে প্রণমি। পৃথিবীতে অবশ্যই কেউ না কেউ আছে যার কাছে তোমার শারীরিক ত্রুটি ছাপিয়ে তুমি হবে তার জীবনে পাওয়ার অনেক দামি কেউ। কলিং বেল হঠাৎ বেজে ওঠে। মিস জেনি গিয়ে দরজা খুলে দিতে দেখে বাইরে অ্যাপার্টমেন্ট মার্কিনের ছেলে রাদীপ দাঁড়িয়ে। মিস জেনি কিছু বলতে যাবে, তখনই রাদীপ বলে ওঠে, গোলমরিচ নিতে পাঠিয়েছে আম্মু। বলে হাতে কৌটা জেনির দিকে এগিয়ে দেয়। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। রাদীপ এসেছিল প্রেরণাকে দেখতে। জেনি হাসি মুখে কৌটাটা নিয়ে বলে, এক্ষুনি দিচ্ছি। কথাটা বলে জেনি কিচেনে চলে যায়। রাদীপ ভিতরে ঢোকে, আশেপাশে তাকিয়ে দেখে প্রণমি ডিভানে চুপচাপ বসে আছে। রাদীপকে উপস্থিত সে টের পায়নি। রাদীপ দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রণমিকে দেখতে থাকে। এই অন্ধটা ভীষণ সুন্দর। এরা দু বোন কেউ কারো থেকে কোনো অংশে কম সুন্দরী না। তবে প্রেরণা আপুর মধ্যে একটা ব্যাপার আছে, দেখলে রাদীপের মাথা খারাপ হয়ে যায়। রাদীপের তেজি মহিলাদের ঝাঁজ একটু বেশি ভালো লাগে। প্রেরণার মধ্যে কিছু একটা আছে যা রাদীপকে ভীষণ টানে। তবে এই অন্ধটা কি খারাপ না, অন্যরকম স্বাদের মনে হচ্ছে। এটাকে ভীষণ ছুঁতে ইচ্ছে করে রাদীপের। বিভিন্ন বৈশিষ্ট্যের নারীকে ছুঁতে দেখা রাদীপের খুব শখ। প্রেরণাকে হাসিল করে এটাকেও টেস্ট করে দেখবে রাদীপ। আধ ঘন্টা লেকচার শোনানোর পর প্রফেসর বাড়ি ইয়ানার মুখে ওপর অ্যাসাইনমেন্টের কাগজগুলো ছুঁড়ে মেরে চলে যায়। ইনায়া হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে, তবে ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে প্রফেসর বাড়ির বেল মাথাটা ইউনিভার্সিটির মাঠে নিয়ে গিয়ে সবার সামনে ফাটিয়ে দেয়। ইনায়া মনে মনে সেই দৃশ্য কল্পনা করে হেসে ওঠে। এটা ইয়ানার একটা অভ্যাস, কারো প্রতি মেজাজ দেখে তাকে সামনাসামনি কিছু বলবে না, পারলে সেগুলো কল্পনাতে পুষিয়ে নেয়। ইনায়া দারুণ উপভোগ করে সে। ইনায়াকে মিটিমিটি হাসতে দেখে তার ক্লোজ ফ্রেন্ড রুশপি বলে ওঠে, কিরে এক্ষুনি মনে হলো তুই প্রফেসর বাড়ির ধমকে কেঁদে ফেলছিস, এখন হাসছিস?
ইয়ানা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলে, ওই তুই বুঝবি না, আমি এমনই, আমি হুট করে কাঁদি, হুট করে হাসি, হুট করে রাগি। আচ্ছা বাদ দে, শোন, ট্যুরের বিষয়ে বাড়িতে কথা বলেছিলি? ইনার মুখ অন্ধকার নেমে আসে, তার গোল গোল লটকানো মুখটা নিয়ে মিনমিন করে বলে ওঠে, এখনও না। রুশপি মুখে বর্গীয় শব্দ করে বলে, তুই এক তো ঢ্যাঁড়স কেন? তোর বয়স 20 বছর হয়ে গিয়েছে, তুই তো জানিস রুশপি আমার পরিবার কেমন। পাপা মাম্মা, বড় বাবা বড় মা, মেজো বাবা মেজো মা, দাদানরা, আপু খুবই স্ট্রিক্ট। এই বিষয়ে কেউ পারমিশন দেবে না। হ্যাঁ, সেটা তুই আগে ভাগে জেনে বসে আছিস। গত বছর মাসে আমরা 3বার ট্যুরে দিলাম, আর তুই ফ্যামিলি ছাড়া কোথাও যাসই না। তুই কি দুধের শিশু এখনও? সবাই কত অ্যাডভেঞ্চার করে, তুই ঘরে বসে থাক। ইয়ানা মনটা খারাপ হয়ে গেল। এটা সত্যি ইনায়ার একটু স্বাধীন হয়ে উঠতে ইচ্ছে করে অন্যান্য বন্ধুদের মতো, কিন্তু বাড়ির সবাই। রুশপি ইনায়ার গালে হাত রেখে বলতে থাকে, এত কিছু শুনতে চাই না, তুই এবার আমাদের সাথে যাচ্ছিস, ব্যাস। এখন পারমিশন কীভাবে নিবি সেটা তোর ব্যাপার, তুই বুঝে নে। বড় ভাইকে দেখে ইরফান নিজের ঘরে ভিতর পা রাখতে যাচ্ছিল, তখনই পিছন থেকে ডাক আসে, এই দাঁড়া। ইরফান দাঁড়িয়ে যায়, ভাইয়ের চোখে সে পড়ে গিয়েছে, পালাবার পথ নেই। ইনহান লম্বা পা ফেলে ইরফানের মুখোমুখি এসে দাঁড়ায়। ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে ওঠে, শুভ জন্মদিন দাদান, গতকাল রাতে উইশ করেছি। ইরফান বলে, ও তাই তো, কিছু বলবে? প্রীতমকে ঠান্ডা গলায় জবাব দেয় ইহান। ইরফানের ভুরু কুঁচকে যায়। দাদান, ওই রাস্কেলটার নাম কোথায় শুনলো? কি হলো বল? প্রীতমকে? কেউ না, চিনি না। চিনিস না অথচ মারামারি করছিস? ইরফান দাদানের দিকে তাকিয়ে আছে। ইহান ভাইয়ের চোখে চোখ রেখে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস, এখন তোর উচিত পাপার কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস দেখার, অফিসে বসার, অথচ রাস্তায় গুন্ডামি করে বেড়াস। বড় বাবা রেপুটেশন নষ্ট করে ছাড়বি। সামনে মাস থেকে তুই আর ইনশিয়া পাপার সাথে অফিসে যাবি, বাড়ি ব্যবসা সামলাবি, দুজনে উচ্ছেনে যাচ্ছিস। দেয়ালে আড়াল থেকে বড় দাদানের কথা শুনছিল ইনশিয়ান। শেষের কথাটা তার ভীষণ মন খারাপ হলো। দাদানের মতে সে উচ্ছেনে যাচ্ছে, নিজের পছন্দের ফটোগ্রাফিক শখটাকে বেছে নিয়েছে, সেটাকে উচ্ছেনে যাওয়া বলে? দাদান আর্মিতে ছিল নিজের ইচ্ছে, সেখান থেকে ফিরে এসেছে, পলিটিক্সে জয়েন করেছে নিজের ইচ্ছায়। তাহলে ইনশিয়ান ফটোগ্রাফার হলে দোষ কোথায়? নাকি দাদান ইনশিয়া আর সাইমের কথা জেনে ফেলেছে? না না, সেরকম হলে তো মির্জা বাড়ির 5 মির্জা, স্বামী নিয়াসা, ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা, ইহান মির্জা, ইরফান মির্জা এতক্ষণে ইনশিয়াকে কেটে টুকরো টুকরো করে পাশে ডিসি অফিসে লেকে ফেলে দিয়ে আসতো। ইসি দাদানের ডাকে চমকে ওঠে ইনশিয়ার। ইহান গম্ভীর কণ্ঠে বলে, আড়ি পাচ্ছিস তুই? আড়ি পাতবো কেন দাদান, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, শুনে তো ফেলেছিস, দুজনের কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সামনের মাস থেকে মির্জা এন্টারপ্রাইজের অফিসে বসবে দুজন, কোনো গাইগুই নাই। কথাটা ইহান ইরফানের চোখের দিকে তাকিয়ে বলে, তারপর বলিষ্ঠ শরীরে হেলে দুলে নিজের ঘরের দিকে যায়। বারান্দা দাঁড়িয়ে দুজনকে দেখিয়েছিল অদ্রিতা আলো আর ঋতু। আলো মুখে হাসি হাসি করে ঋতুকে বলে, দেখেছ, একেবারে স্বামী নিয়াসা মির্জার মতো শাসন। ঋতু মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, হ্যাঁ স্বামী নিয়াসা মির্জা। এখন একটা অদ্রিতা আলো এনে দাও।